বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে পাঠ করছি আজ নবম পর্ব। 1969-70 সালে পাক ভারত সম্পর্কের চরম অবনতি ঘটে। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্রের পর থেকে পাকিস্তান সামরিক এবং বেসামরিক গোয়েন্দা বিভাগগুলো পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সরাসরিভাবে ভারতীয় হস্তক্ষেপের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এর কাছে রিপোর্ট পেশ করতে থাকে। তারা প্রেসিডেন্টকে জানায় যে পূর্ব পাকিস্তানের স্বাধিকার সংগ্রামের প্রত্যক্ষ ইন্ধন জুগিয়েছে ভারত। প্রেসিডেন্টকে একটি বন্ধু রাষ্ট্র একই কথা বলে সতর্ক করে দেয়, কিন্তু ইয়াহিয়া এ সমস্ত অভিযোগ তেমন গুরুত্বের সাথে গ্রহণ করেনি। যখন তিনি এ সত্যতা অনুধাবন করতে পারলেন, তখন ঘটনা গড়িয়ে গেছে অনেক দূর, প্রায় নিয়ন্ত্রণের বাইরে। ইয়াহিয়ার মন্ত্রিসভার অনেকেও বিবৃতির মাধ্যমে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্তের কথা বলছিলেন প্রেসিডেন্টকে সতর্ক করে দেওয়ার জন্য, কিন্তু তাদের সে সমস্ত বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি তিনি। 1969 সালের 20 মার্চ ক্ষমতা গ্রহণের 25 ঘন্টার মধ্যে জেনারেল ইয়াহিয়া ঘোষণা করেছিলেন যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ব্যারাকে ফিরে যাবেন। জেনারেল আইয়ুব 1958 সালে ক্ষমতা গ্রহণের সময় একই ধরনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু তাদের অঙ্গীকার ও বক্তব্যের মধ্যে কিছুটা তফাৎ ছিল। আইয়ুব বলেছিলেন তিনি দেশের মঙ্গলের জন্য উপযুক্ত গণতন্ত্র প্রবর্তন করবেন। ইয়াহিয়া পরিষ্কারভাবে প্রতিজ্ঞা করলেন 10 এপ্রিলের ভাষণে, আমাদের লক্ষ্য দেশের গঠনমূলক একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া প্রবর্তন করা, যাতে করে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়। নির্বাচন সম্পর্কে তিনি সুস্পষ্ট বক্তব্য রাখলেন। গণভোটের মাধ্যমে গণপ্রতিনিধিদের নির্বাচিত করার জন্য হবে সাধারণ নির্বাচন। নির্বাচিত গণপ্রতিনিধিরা তৈরি করবেন শাসনতন্ত্র। এপ্রিলের 10 তারিখ এবং জুলাই এর 28 তারিখের মধ্যে ইয়াহিয়া খান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রণীত প্ল্যান জনগণের কাছে ব্যক্ত করলেন। 28 জুলাই জনাব ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করেছিলেন, শাসনতন্ত্র ও মন্ত্রিসভা এমনকি জাতীয় সংসদেরও বিলুপ্তি ঘোষণা করে, কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেননি। তার আমলে আইয়ুব স্টাইলে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারও করা হয়নি। তিনি ক্ষমতা গ্রহণ করার আগে মুজিব, ভুট্টো, ভাসানী প্রমুখ নেতাদের সাথে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনাও করেন। তাই ইয়াহিয়ার ক্ষমতা দখলে রাজনৈতিক নেতৃবৃন্দ তেমন একটা বিস্মিত হয়নি। দীর্ঘদিন আইয়ুব বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশে যে গণ্ডগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার থেকে মুক্তি পাবার আশায় আপামর সাধারণ মানুষ মার্শাল ল জারি হওয়ার কিছুটা হাঁপ ছেড়েই বেঁচেছিল। আইয়ুব খানের মার্শাল লকে যেভাবে অভিনন্দন জানানো হয়েছিল, ইয়াহিয়া খান তেমন অভিনন্দন না পেলেও জনগণ তার ক্ষমতা দখলকে স্বাভাবিকভাবেই মেনে নেন। ইয়াহিয়া খান রাজনৈতিক সমস্যার সমাধান খোঁজার জন্য আইয়ুব খানের মতো গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেছিলেন। তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে লাগলেন। তার ব্যক্তিগত এই উদ্যোগ ও আলোচনার ধারায় রাজনৈতিক নেতৃবৃন্দ ইয়াহিয়া খানের আন্তরিকতা সম্পর্কে কিছুটা নিশ্চিত হন। অতিসঙ্গত কারণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মুজিবের সাথে তার আলাপকেই প্রাধান্য ও বিশেষ গুরুত্ব দেন। শেখ মুজিব কিন্তু প্রথম দিকে ইয়াহিয়ার আন্তরিকতা সম্পূর্ণভাবে গ্রহণ পারেনি, কারণ 1957 সালে তার রাজনৈতিক গুরু শহীদ সোহরাওয়ার্দীকে সরিয়ে ইস্কান্দার মির্জার ক্ষমতা দখলের ঘটনার পরিপ্রেক্ষিতে সামরিক প্রশাসক ইয়াহিয়া খানকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তবে পরবর্তী পর্যায়ে তার এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে বেশ কয়েকটি সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং ইয়াহিয়া খান শেখ মুজিবের আস্থাভাজন হতে সমর্থ হন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সামরিক জান্তার পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যে আলোচনার সূত্রপাত করেন, তার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতাকে অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক সমস্যাগুলির গ্রহণযোগ্যতা সমাধান খুঁজে বের করা। দেশের অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে যে কোনো পদক্ষেপ নেবার ব্যাপারে জান্তার সব জেনারেলরাই একমত ছিলেন। প্রেসিডেন্টকে রাজনৈতিক আলোচনার সব বিষয়বস্তুই জেনারেলদের জানানো হতো এবং এ ব্যাপারে জেনারেলদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্তই প্রেসিডেন্টের পক্ষে নেওয়া সম্ভব ছিল না, বিধায় তার সুচিন্তিত পদক্ষেপ অনেক ক্ষেত্রে বানচাল হয়ে যেত। এর জন্য মূলত দায়ী ছিল মুজিব সম্পর্কে জান্তার অনেকের সন্দেহ। তারা কিছুতেই মুজিবের মনোভাব ও তার 6 দফার ব্যাপারে সুনিশ্চিত হতে পারছিলেন না। সব আলোচনার ক্ষেত্রে দুটো বিষয় মুখ্য হয়ে দাঁড়ায়। মুজিব কি 6 দফা প্রশ্নের আপোষ করে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখবেন?
সামরিক জান্তা কি শেষ অবধি মুজিবকে বিশ্বাস করে নির্বাচনে জয়ী হলে তার হাতে পাকিস্তানের সার্বিক ক্ষমতা হস্তান্তর করবেন? মাওলানা ভাসানীর সাথে প্রেসিডেন্টের আলাপকালে মাওলানা শাসনতান্ত্রিক সংকট থেকে উত্তরণের প্রসঙ্গে পরিষ্কার করে তেমন কিছু বলেননি। তিনি প্রেসিডেন্টকে বলেছিলেন, পাকিস্তানের সৃষ্টির পর থেকে কোনো সরকার গরিব মেহনতি মানুষের জন্য কিছুই করেনি। নিপীড়িত জনগণের অবস্থার উন্নতির জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ নেবার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানান। আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট মাওলানা ভাসানীকে বললেন, মাওলানা সাহেব, আপনি আমার সাথে যোগাযোগ করে নিজেই এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন না কেন? মুসলিম জনতার দাবি সরকারের কাছে তুলে ধরাই আমার কর্তব্য এবং সরকারের ব্যর্থতা সম্পর্কে জনগণের সচেতন করে তোলাই আমার দায়িত্ব। কোনো সরকারের যোগদান করার ইচ্ছা আমার নেই, জবাবে বলেছিলেন মাওলানা। মাওলানার সাথে আলাপ করে প্রেসিডেন্ট তার নিঃস্বার্থপরায়ণতা এবং নিপীড়িত জনগণের প্রতি আন্তরিকতায় মুগ্ধ হন। পূর্ব পাকিস্তানের অন্যান্য মধ্যপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও প্রেসিডেন্ট আলাপ আলোচনা করেন। তাদের সবাই প্রেসিডেন্টকে বলেন যে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান বের করার মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতাকে অটুট রাখা সম্ভব। তাদের অনেকেই মুজিবুর রহমানের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন।